সব মিলিয়ে দেশের এই সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে। আমরা বসে আছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টি জেপির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। সাদেক সিদ্দিকী, আপনাকে দিয়ে শুরু করি যে এই সপ্তাহটা মোটামুটিভাবে রাজধানীর জন্য একটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে রাজধানীবাসী কাটালো গত 2 মাসের বিবেচনায়, যে কোনো সপ্তাহের বিবেচনায়। যদিও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় হরতাল, কোনোদিন সারাদিন, সকাল সন্ধ্যা, কোনোদিন আধা বেলা হরতাল পালিত হয়েছে এবং সংঘাত সহিংসতা হয়েছে। সব মিলিয়ে কি মনে হচ্ছে যে সরকারের থেকে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আপনার এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে মনে করছেন, নাকি যে উত্তেজনা বিরোধী দল তৈরি করেছে সরকারের পতনের দাবিতে, সেই উত্তেজনাটা আরো মোকাবেলা করতে হবে, কি মনে করেন? এবং সেখানে সেনাবাহিনীকে ঘিরে যে ধরনের বা তৃতীয় শক্তি বা অসাংবিধানিক শক্তি যে ভাষাই বলুক না কেন, কিংবা দেশপ্রেমিক শক্তি, তাদের নিয়ে যেসব কথাবার্তা হচ্ছিল গত কিছুদিন ধরে, বিরোধী দলের নেত্রী স্বয়ং বগুড়ার একটি জনসভায় বলেছেন, সেখানেও আমরা দেখলাম কালকে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম তিনি একটি বক্তৃতায় বলছিলেন যে সেনাবাহিনীকে যে যত কথাই বলুক না কেন, সেনাবাহিনী বলে দিয়েছে যে তারা সংবিধানের পক্ষে থাকবে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা বা সংবিধানের বাইরে তারা কোনো কিছুর মধ্যে যাবে না। সে জায়গাও দেখা যাচ্ছে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস। তো আপনি কি মনে করেন? ধন্যবাদ জনাব জিল্লুর রহমান এবং চ্যানেল আইয়ের এই তৃতীয় মাত্রা এবং তৃতীয় মাত্রার পরিবারের সবাইকে আমার বাংলা নববর্ষের শুভেচ্ছা। অনেক দিন পর আজকে আমি এখানে আসার সুযোগ হয়েছে। প্রথমেই জিল্লুর রহমান সাহেব তৃতীয় শক্তি এবং স্বস্তি এবং বর্তমান হরতাল, এই প্রসঙ্গগুলো, স্বস্তি এবং অস্বস্তি। এখন বলতে হবে তৃতীয় শক্তি বলতে খালি শুধু সেনাবাহিনীকে কিন্তু বোঝায় না, সেনাবাহিনীর বাইরেও তৃতীয় শক্তি থাকতে পারে। এবং গত এই কয়েকদিনের সেই পহেলা বৈশাখের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, আর নেতাদের ধরপাকড়ের জন্যই হোক, আর সব নেতারা জেলে থাকার কারণেই হোক, যে কারণেই হোক, মোটামুটি এই সপ্তাহটা স্বস্তি। এবং সামনে ওই যে কি স্নান টান বললেন, এই সমস্ত কারণে আবার বিএনপি অনেকটা মৌলবাদী সমর্থক দল হিসেবেও এখন তাদের ভূমিকাটা অনেকটা প্রশংসার দাবি রাখে। হিন্দু ধর্মের নেতারা তাদের বিরোধী দলের নেত্রীকে আহ্বান জানিয়েছিলেন এবং তিনি সেই আহ্বানে সাড়া দিয়েছে। আমি বিশ্বাস করি বিরোধী দলীয় নেত্রী আগামী নির্বাচনেও এমনিভাবে সাড়া দেবে। এবং বর্তমানে নির্বাচনে সাড়া দেবে মানে কি বলছেন? আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে বা যাচ্ছে, সেই নির্বাচনেও বিরোধী দলীয় নেত্রী সদর্বে তার স্বদলীয়ভাবেই এবং তার মহাজোটের 18 দলীয় জোটের মাধ্যমে এখানে নির্বাচনে অংশ নেবে। এটা আমি বিশ্বাস। যে নির্বাচন হবে, নির্বাচন কমিশন যেটি গতকাল বলেছে যে আগামী জানুয়ারিতে সংসদ নির্বাচন এবং তার আগে 5টি সিটি কর্পোরেশনের নির্বাচন তারা করবেন। হ্যাঁ, সিটি কর্পোরেশন নির্বাচন আদৌ হবে কিনা এখনো আমি, তবে আপনি মনে করছেন যে জানুয়ারিতে সংসদ নির্বাচন হবে এবং এই নির্বাচনে সেটি জানুয়ারিতেই হবে এবং বিএনপি অবশ্যই সেই নির্বাচনে অংশ নেবে বলে আমি বিশ্বাস করি। এটা আমি যে যত কথাই বলুক, ইতিপূর্বেও আমি প্রায় 6-7 মাস আগে ওই কথা বলেছিলাম, আবারও বলছি, নীলুফার আপারা অবশ্যই অংশ নেবে। আর তৃতীয় শক্তি মানে আপনারা কি দাবি মেনে নেবেন? না, দাবি তো না মানার কিছুই তো নেই। আমি তো মনে করি আলোচনার মাধ্যমে সেই দাবিগুলো মানার জন্য ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আলোচনা তো শুধুমাত্র ওই মিডিয়ার সামনে বসে আলোচনা হয় না, ঘরের ভিতরেও আলোচনা হয়, বিভিন্নভাবে আলোচনা হয়। আলোচনা অনেকটা গতি প্রকৃতি আছে, সবকিছু তো আর মান্নান ভূঁইয়ার জলিল ভাইয়ের মতো হয় না, ভেতরে ভেতরে অনেক আলোচনা হয়। এবং আমি মনে করি যে অনেক নেতারা আছেন যারা অনেক সময় কারাগারে থাকতেও ভালোবাসে। এই রাস্তায় মারামারি কাটাকাটি খাওয়ার চেয়ে কারাগারে বসে থাকলে অনেকখানি সুবিধাজনক অবস্থানে থাকে এবং নিগোসিয়েশন করতেও অনেক সময় অনেক সুবিধা হয় এই সমস্ত ব্যাপারে।
এবং বাইরে থাকলে নেত্রী কবে কি হলো, ঘরের ভিতরে বসে আছো কেন, যাও না মাঠে, এটা একটা ব্যাপার আছে। এই সমস্ত কারণে হয়। তারপরে আপনার আমি মনে করি যে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে দেশে, এটা অনেকটা স্বস্তি, এবং আজকেই সুন্দর একটা বৈশাখের বৃষ্টি, ঝড় বৃষ্টিতে সমস্ত অশান্তি দূর হয়ে গেছে, এবং নবজন্মে আমরা আবার একটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে দেশ। এবং আমি মনে করি যে আজকে আমাদের নেত্রী, মহাজোটের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আপনি নাসিম সাহেবের কথাটা উল্লেখ করেছেন, হ্যাঁ, সেনাবাহিনী তো সবসময় সাংবিধানিক, এটা তো তাদের রীতি, এটা নতুন করে বলার কিছু নাই। আবার সেনাবাহিনী যখন ক্ষমতা আসে তখন তারা কিন্তু বলে কয়ে আসে না যে আমি বইলা কয়ে আসলাম, এটাও আবার সঠিক নয়। কাজেই এটা যারা বলে, এটা এক সময় এই ধরনের সেনাবাহিনীর বহু কথা হয়েছে, এবং অতীতে তিক্ত এবং খুব বিশ্রী অভিজ্ঞতা 111-এর, বিশেষ করে আমি সেটার অনেকাংশেই ভুক্তভোগী বলতে হবে আর কি। তো সেটার থেকে অনেকখানি উত্তরণ ঘটাতে পেরেছি, এটাই আমার জন্য একটা সাকসেস আমি মনে করি। এবং আমি মনে করি যে আগামী নির্বাচনে, এবং যদি বিএনপি যদি এই আলোচনার সমঝোতার মাধ্যমে, ভুক্তভোগী হলেন, আপনি জেলে যান নাই, ছেলে মেয়ে বউ সহ যান নাই। আমরা তো এখন ইন্টারনেটে অনেকের ছবি দেখছি চোখ বাঁধা। আরে ভাই, আমি তো ওইটা ছিলাম না বলি তো, ওইটা ছিলাম না, ওইটা ওই 111-এর সময়ে সেনাবাহিনীকে বলছিলাম যে ওরা আসলে খুব আমরা জনগণ সমর্থন জানাবে, তারপরে মঈন সাহেব সহেরা আসলেন, আইসা নিয়ে পলায় টলায় গেল ইত্যাদি। এই সমস্ত ঘটনার কারণে তাদেরকে সমর্থন, অনেকখানি সমর্থনগত কারণেই গত নির্বাচনের সময় আমাদের এবং পরবর্তী পর্যায়ে সরকার অনেকে আমাকে অনেক তিরস্কার, বিরস্কার, অস্কার বিভিন্নভাবেই করেছে। সে কারণে আপনি এবার উল্টো অবস্থান নিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই উল্টো অস্কার বলতে আমি ওই অস্কার বলি নাই, অস্কার তো বিভিন্ন রকমের আছে, সেই সেন্সে বলেছি আর কি। তো যাই হোক, এখন তৃতীয় পক্ষ বা তৃতীয় শক্তি যারা যদি সেনাবাহিনী আসে, উনি বলে সংবিধান মোতাবেক বলে কয়ে আসবে না, না বলেই আসবে। আর যদি তারা সত্যিকার ভাবে দেশপ্রেমিক, সত্যিকার সেনাবাহিনী হয়, তাহলে তারা সংবিধান রক্ষার জন্য যা যা করা দরকার সেটাই পালন করতে সচেষ্ট থাকবে বলে আমি বিশ্বাস করি। এবং সেই সাথে আমি বলতে চাই, যদি বিএনপি আলোচনায় না আসে, তাহলে আমি মনে করি আলোচনার দিনক্ষণ ঠিক করুন, আপনারা দাওয়াত দিয়েছেন? হ্যাঁ, দাওয়াত তো সবসময় হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে দলীয়ভাবে আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ আশরাফ সাহেব দিচ্ছে, তারপরে প্রধানমন্ত্রীও সবসময় বলে যাচ্ছে। তবে সমন্বয়হীনতা এখানে কাজ করছে বেশি, কারণ প্রধানমন্ত্রী বলছে একরকম, তার দলের হয়তো আরেক মন্ত্রী বলছে আরেক রকম, মহাজোটের নেতারা বলছে একরকম, মানে সমন্বয়হীনতাটা আছে, এটা আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি যে বর্তমানে এই থেকে উত্তরণ ঘটাতে হলে, তাহলে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন হয়, তাহলে আমি বলবো যে বর্তমান যে ব্যবস্থাপনা, যে সাংবিধানিক অবস্থা আছে, সেখান থেকে এটাকে যদি দেশের প্রধান রাষ্ট্রপতি, যেটা নিয়ে বিশেষ করে বিএনপি যেটা নিয়ে আপত্তি করছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বর্তমান নেত্রী শেখ হাসিনা থাকলে তারা কোনো নির্বাচনে যাবে না, আলোচনাই বসবে না। আমি সেখানে একটা দেশের প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাই তো নেই সেখানে। তত্ত্বাবধায়ক না, যদি তত্ত্বাবধায়ক সরকারও দেয়, যদি সেখানে যদি প্রধান থাকে মাননীয় প্রধানমন্ত্রী, তাহলেও তারা সেখানে যাবে না। তারা তো প্রধানমন্ত্রীর ব্যাপারে কিছু বলে না, তারা বলছে কোনো দলীয় লোক থাকবে না। আচ্ছা, দলের বাইরে তুলি না, তাহলে ব্যক্তিগতভাবে তাহলে এখন মাননীয় নেত্রী শেখ হাসিনাকে প্রেসিডেন্ট হইতে হয়, এবং আমি মনে করি দেশের উনি প্রেসিডেন্ট হয়ে যাক, এবং সংসদীয় ব্যবস্থায় এটা তাদের বেশি সময় লাগবে না, আধা ঘন্টার ব্যাপার হবে, সিস্টেমে চলে যাক, উনি প্রেসিডেন্ট হয়ে যাক, তারপর একটা সুন্দর নির্বাচন দিয়ে দিক, তাহলে আর প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচন তো এখন করতে হবে না, পরেও করা যাবে, 90 দিন পরেও করা যাবে। তো আগে নির্বাচনটা, সংসদ নির্বাচনটা হয়ে যাক, তারপরে সেইভাবে চলবে, অসুবিধা কি? আমি তো মনে করি, আর তা যদি নাই হয়, তাহলে পুনরায় বাকশাল পদ্ধতি আবার চালু হয়ে যাক, তাহলেও একটা শান্তি। ধন্যবাদ। আজকের সঞ্চালক আমাদের সম্মানিত জিল্লুর ভাই। সবাইকে শুভ নববর্ষ। বাংলাদেশের
এবং দেশের বাইরে যত বাঙালি বাংলাদেশি আছেন প্রত্যেকেই নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। এই কারণে অভিনন্দনটা একটু দেরিতে বললাম যে আমি জানি না এই অভিনন্দনটা আমাদের ভেতর থেকে উঠেই যাচ্ছে, সামনের দিন কি হবে আমরা কেউ জানি না। আমি একটু চিন্তা করি বিধায় হয়তো বা কষ্ট পাই, যারা চিন্তা করে না বড় বড় নেতা তারা ভালোই আছে। জিল্লুর ভাই এতক্ষণ যা বললেন এবং সাদেক ভাই তাকেও শুভেচ্ছা নববর্ষের। আপনাকে যা বললেন শুনলাম, শুনতে ভালো লাগে, কিন্তু কর্মে যখন আসি তখন আমরা অকপটে দেখি যে বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নেই, কথা বলা মানুষের অভাব নেই। আর আমরা যারা টকশো করি রাতের শীতেল চুরি হই আর দিনের চুরি হই, আমাদেরও অভাব নেই, কিন্তু বিবেকের বড়ই অভাব। এই মানুষদের বিবেকগুলো এত বেশি লোপ পেয়েছে যে একটা 111 আমরা অকপটে ভুলে গিয়েছি। আপনি জেলে যাননি, যেটা জিল্লুর ভাই আপনাকে বলল, আমি তার খেই ধরে বলছি যে একটা কবিতা পড়েছিলাম, কি যতনা বেশে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে দংশে নিজারে। যতদিন ভাবে না হবে না হবে তোমার অবস্থা আমার সময়, ঈষৎ হাসিবে শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে যাতনা মম। আমরা দূর থেকে দেখেছি, কিছুটা যে এফেক্ট করে নাই বলবো না, তাতেই এত ভয় আমাদের। কিন্তু যারা সেই দিন এত কষ্ট করলো তারা কিন্তু বেমালুম ভুলে গিয়েছে কি সরকারি দল কি, আমাদেরও দু একজন যে নাই বলবো না, এই যে তারা ভুলে গিয়েছে। এবং আমরা সবাই বুঝতেছি যে সেই রাখালের ছেলেটার মতো যে বাঘে খাবে বাঘ কিন্তু খুবই সমাগত, কিন্তু আমরা কিন্তু কেউ বাঘ না আসা পর্যন্ত আমরা কিন্তু কেউ আশা হতো না। আমি জানছি 2 ঘন্টা পরে হয়তো আমি মারা যাব, আমার ক্যান্সার হয়েছে, কিন্তু তারপরে মৃত্যুর আগেও আমি সাদেক সাহেবের জমিটা আমার দখল করা চাই, জিল্লুর সাহেবের বাড়িটা আমার দখল করা চাই। আমরা যারা রাজনীতিবিদ আজকে তাদের এই অবস্থার জন্য, এই সুযোগের জন্য, এবং আমরা যারা ক্ষমতায় থাকি, আজকে সরকার ক্ষমতায়, যে সরকার যে দল তারা সামনে প্রেসিডেন্ট নির্বাচন করবে। আপনি বললেন সরকারের হয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশ মন্ত্রী পরিষদ শাসিত সরকার। আমি রাষ্ট্রবিজ্ঞানে 2-1 কলম পড়ালেখা করেছিলাম। তো মন্ত্রী পরিষদ শাসিত সরকারে কি এমন হলো যে রাষ্ট্রপতি তো জানাজা ছাড়া আর তার নাকি কোনো কাজ থাকে না, আর আমরা যারা মেয়ে মানুষ জানাজা করার সুযোগ আমাদের। আমি পদ্ধতির পরিবর্তন, আমি এটা বলছি, জানাজা করার সুযোগ উনি কিন্তু অলংকারিক রাষ্ট্রপতি হবার কথা বলেন, আমি বলি পুরো আপনাকে, পদ্ধতিটা পাল্টে, তো পদ্ধতি পাল্টে আমাদের করতে হবে। কেন? আমরা তো ভালোই আছি, মন্দ কোথায় আছি? ওই ভালো আছে, আমরা তো ভালোই আছি। জনগণের সাথে সরাসরি আমাদের একটা 5 বছরের মধ্যে আমাদের একটা যাই হোক যেভাবেই হোক একটা ইলেকশনে আমরা আসছি। রাষ্ট্রপতি শাসিত সরকার, আমরা কি আবার পুরো বাকশালের দিকে ফিরে যেতে চাই যে আজীবন প্রেসিডেন্ট থাকবো? আপনি সময় আপনি লিখে রাখেন, বলবেন। আজকে যদি এই যে রাষ্ট্রপতির যে ইলেকশনের জন্য 21 তারিখে যে অধিবেশন ডাকা হয়েছে, সেই অধিবেশনে আপনার কি ভোটাধিকার প্রয়োগ করবে কারা? যদি ভোটাধিকারের কথা বললে নিরপেক্ষ, তাহলে 70 রানের অনুচ্ছেদটাকে আপনাকে বাদ দিতে হবে। এই কারণে যে আমি একটা দলের সংসদ সদস্য, সেই দলের সংসদ সদস্য হিসেবে আমাকে থাকতে গেলে আমার দল যাকে ভোট দিতে বলবে আমি তাকেই দিব। যেহেতু আমি যে দলটা করি, সে আমাদের দলটা এখন এত কম সংখ্যায় যে তারা ভোট দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। এই 2/3 মেজরিটি নিয়ে কথা আমি বলছি। 2/3 মেজরিটির কারো বাবার সাধ্য নাই, আমি বাবা বললাম, সরি টু সে, সাধ্য নাই তার এমপিত্ব রক্ষা করে সে রাষ্ট্রপতির জন্য অন্য কাউকে, কোনো নিরপেক্ষ কোনো ভালো মানুষকে ভোট দিতে পারবে না। দলীয় প্রধান যাকে সিলেক্ট করবে তার বাইরে যাওয়ার তার কোনো অবস্থানই নাই, কোনো দলেরই নেই। 2013 সালে গ্লোবাল ভিলেজে যার কোনো অবস্থানই নাই, সেখানে ভোট খেলার কি এমন দরকার? কি দরকার? এই আনুষ্ঠানিকতার যদি এত দরকার থাকে, আনুষ্ঠানিকতার দরকার আছে সাংবিধানিকভাবে, কিন্তু এটা একটা ফানি আনুষ্ঠানিকতা, যেখানে আমি জানছি আমার পছন্দ না সাদেক সাহেবকে, আমাকে তারপরেও তাকেই ভোট দিতে হবে সাংবিধানিক বাধ্যবাধকতা। আর আমরা তো পার্লামেন্টে জানি না ভোটাভুটির দরকার কি না, আমরা পার্লামেন্টে জানা না যাওয়াতে কিন্তু ভোটের কোনো ডিপেন্ড করে না। 70 অনুচ্ছেদের কথা বলেন, 70 অনুচ্ছেদ তো বাতিল করবার ব্যাপারে আপনাদের কিংবা কারোই কোনো উদ্যোগ নেই, ওই পক্ষের কোন পক্ষের উদ্যোগ নেই, বরং একটা ঐকমত্যই আছে। আমি যখন কথা বলি নিরপেক্ষ বলার চেষ্টা করি, সেখানে যেদিকেই যাক আমি সেটা আপনি মনে করেন 70 অনুচ্ছেদ বাতিল করা দরকার? আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি গণতন্ত্রকে আপনি সমুন্নত রাখতে চান,
গণতন্ত্রকে যদি সমুন্নত good. রাখতে চান ভালো। তাহলে অবশ্যই বাদ দেওয়া অবশ্যই উচিত। ভালো। কারণ আমরা এখনো যদি আমরা আজকে আমি আমার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যে একটা অন্যায়কে প্রশ্রয় দিব 2 দিন পরে সেটা কিন্তু অনেক অনেক বড় হয়ে যাবে এবং একটা সময় কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে। 75-এ কিন্তু যিনি ছিলেন তাকে সম্মানের সাথে বলছি, উনিও বুঝতে পারেন না যে কি হতে যাচ্ছে। তখন কিন্তু এত মোবাইলের যুগ ছিল না, এত গ্লোবাল ভিলেজ ছিল না। এখন 2013, এখন কিন্তু কিন্তু তখন অনেক কিছু আর হতে পারে। সেই সব প্রসঙ্গে তো অনেকে বলে থাকেন যে বঙ্গবন্ধুকে অনেকে আশপাশ থেকে পরামর্শ দিয়ে ওই কাজটি করিয়েছে, যারা নেতিবাচক কাজ বলেন ওই বাকশালকে। যেমন সাদেক সিদ্দিকী এখন আবার প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন বাকশালে চলে যাওয়ার জন্য। হ্যাঁ। এটা কি ভালো পরামর্শ না আমি খারাপ প্রেসিডেন্ট শুনে হওয়ার যিনি জন্য প্রধানমন্ত্রী পরামর্শ পর্যন্ত হয়েছে নিশ্চয়ই তার বেসিক জ্ঞান আমাদের চেয়ে খারাপ না, অনেক ভালো অন্য কোনো অবশ্যই, জায়গায়। অবশ্যই। তো সেইখানে পরামর্শ কেউ যদি না, না, দিয়ে এটা থাকে আর সেটা personally যদি কেউ ব্যক্তি- পালন করে, আমি মনে করি না যে ওই লোকটাই সবচেয়ে বেশি দায়ী। আমি মনে করি যে যিনি রাষ্ট্রের প্রধান তাকে অনেক কিছুই বুঝতে হবে। তার আমার জন্য 24 ঘন্টা, তার জন্য 24 ঘন্টা, তার 24 ঘন্টা কিন্তু দেশের প্রয়োজনে কাজ করতে হবে। সো এই জায়গায় না, এটা আমার আমি পার্সোনাল মনে করি ওপিনিয়ন, আমি বলছি এটা তো সেটাই। এটা করতে হবে এমন কোনো ব্যাপার নাই, আমি আমার ওপিনিয়নটা বলছি। এই জন্য আপনার ওপিনিয়ন আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু আমি আপনাকে এইখানে বলে চাই, আমি জামালপুরের মেয়ে, ওইখানে একটা কথা বলে এত নালি আদেশের না। আমারও টাঙ্গাইল বাড়ি, আমি নালি জানি কিন্তু যে নালি কোন নালি দিকে কিন্তু না। আদেশের না, আমার উপর লঙ্কা জানতে চাইছো। বহুত দূর, বুঝছেন? নালি আদেশের না, আমি আবারও বললাম। এবং আপনার ল্যাঙ্গুয়েজটা আমি ভালো করে এবং বুঝেছি। আপনি বলছেন যে আলোচনা কোথায় হয়? জেলে গিয়ে হয়, আপনি বলেছেন আপনার সময়। না, জেলে গিয়ে হয় না, আপনি- সুবিধাও আছে, সুবিধাও আছে। করা তা যায়। আমিও আপনার কথা ধরেই বলছি, যেহেতু আলোচনা আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছি না, দূরবীন দিয়ে দেখার মতো সৌভাগ্য আমাদের আপা, নাই, সব কারণ দেখা সেই যায় কেনার না। সব সামর্থ্য আলোচনা নাই। দেখলে হ্যাঁ, দেখা যায় তবে না। আমি আমাদের নেত্রীর কথা বলছি, দেশনেত্রী বেগম খালেদা জি, আপনার মনে আছে একটা জনসভায় উনি বলেছেন, তলে তলে ষড়যন্ত্র হয়, তলে তলে কোনো আলোচনা হয় না। আলোচনা আপনি জলিল সাহেব বা মান্নান ভুঁইয়ার কথা বলেছেন, উনারা যেটাই করুক না কেন, সামনাসামনি সন্ধ্যায় বেলা আমরা বসে থেকে হা করে তাকিয়ে দেখতাম, বলছে হ্যাঁ হয়েছে, ফলাফল শূন্য। যেটাই হোক, ওনারা লোক দেখানো হোক, যাই হোক, একটা চেষ্টা করেছে। আর গোপনে But আমরা এটা বলতে চাই। আর আলোচনার কথা বলছেন, আলোচনা কি? তোমারটা আমি খাই আর আমারটা আল্লাহর দোহাই, এইভাবে তো আলোচনা হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম থেকে শুরু করেছে, যেই দিন আপনারা 1.5 বছরের মাথায় বিল পাশ করার একটা ভ্রান্ত চেষ্টা করেছিলেন, বিল পূর্ণাঙ্গ পাশ হওয়ার আগেই আপনারা, সুপ্রিম কোর্টে আপনার রায় পূর্ণাঙ্গ বের হওয়ার আগেই আপনারা সংসদে বিল পাশ করেছেন। সেটা কিন্তু এত তড়িঘড়ি করার দরকার ছিল না। আসলে অনেকগুলো সিট পেলে যা হয়, অনেকগুলো সিট পেলে মানুষের পাগল হয়ে যায়। বলেছেন না, আমি ওইটা এখন বলছি এই কারণে যে শুনেন, ওইটার দরকার আছে, পুরানোটা না বললে নতুনটা বুঝবেন না। তো সেই জায়গায় যখন দেশনেত্রী বেগম খালেদা জি এক দফার দাবি উনার এই মুহূর্তে এবং আরো 1 বছর আগে থেকে, নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই, তার মানে উনি বর্তমান প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন না, বর্তমান প্রধানমন্ত্রীও বিগত দিনে উনাকে বিশ্বাস করে নাই, যে কারণে একটা তত্ত্বাবধায়ক, উনারা দুইজন যদি দুইজনকে বিশ্বাস করতো তাহলে এই তত্ত্বাবধায়ক খেলাটা হতো না। তারা এখনো চলতে হ্যাঁ, পারতো। আইনের প্রতি যদি উনাদের শ্রদ্ধা থাকতো, তাহলে আর আমার আজকের আপনি কথা বলার প্রধানমন্ত্রীর যদি শ্রদ্ধা সুযোগ থাকতো, থাকতো না। তাহলে কিন্তু আজকে তৃতীয় শক্তির কথা আসতো না। আজকে জিল্লুর ভাই মতো নরম সরম একজন মানুষ এই কথাটা বলতে পারতেন না প্রথম কথায়, যে তৃতীয়